যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। ভুয়া মামলায় হয়রানি বন্ধে সজাগ সরকার, নতুন আইন কর্মকর্তা নিয়োগে কমবে মামলা বাণিজ্য বললেন দুই উপদেষ্টা। তিতুমির কলেজ প্রাঙ্গণে দিনভর বিক্ষোভ। ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। আগে 60,000 কোটি টাকা ছাপনে মূল্যস্ফীতির অন্যতম কারণ। এবং তিতুমির কলেজ প্রাঙ্গণে দিনভর বিক্ষোভ, বিকেলে সচিবালয়ে বৈঠক, বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 দিনের মধ্যে কমিটি। শুনছিলেন শিরোনাম। স্বাগত শান্ত বাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাজমুস সাকিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমে জবাবদিহিতা তৈরি হয়। দলের এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আর বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে যায়নি। এদিকে দলের মহাসচিব বলেছেন, জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। গণতান্ত্রিক দেশ গড়তে সব জায়গায় যখন আলোচনায় রাষ্ট্র সংস্কার, তখন নিজেদের প্রস্তাব নিয়ে সরব বিএনপিও। রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। এবার 31 দফায় জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণের। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের বিএনপির নেতাকর্মীরা। দিনব্যাপী অনুষ্ঠান শেষ বেলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। বলেন, 31 দফাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আমরা দেশকে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমরা অতীতে করেছি। প্রথমেই যেই কথাটি বলেছি, বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে, বিএনপি দল যারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে, এখানে আমাদের অনেক তরুণ সম্পৃক্তি কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছে। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আব্দুল মহিন খান বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই। এটিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সবার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের জন্য নয়, জাতির মঙ্গলেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ জরুরি। অন্যথায় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। এদিকে ক্ষমতায় গেলে সহযোগী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও জানান তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে 62টা দল একসাথে আমরা এটা দিয়েছি। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। এদিন সারা দেশে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মামলা বাণিজ্য ও হয়রানি অনেকটাই কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। এছাড়া
রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে উঠতে যাচ্ছে। আর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলন। কৈফিয়ত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তাই পালিয়ে গেছেন, তাই নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে 4300 কর্মকর্তা। কর্মকর্তা নিয়োগের মাধ্যমে আইন ও বিচার কার্যক্রমে গতি বাড়বে বলে মনে করেন আইন উপদেষ্টা। কমে আসবে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক কর্মকাণ্ড। এই নিয়োগের সুফল কি? এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে। আইন উপদেষ্টা বলেন, পতনের 2-3 দিন আগে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনাও পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোন আলাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। শেখ হাসিনা কেন না বলে পালিয়ে গেলেন, তার কাছেই আওয়ামী লীগ নেতাকর্মীদের জবাব চাওয়া উচিত বলে মনে করেন তিনি। এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি উনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগেও আইন হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে। পরবর্তী বিচারক নিয়োগ হবে এই আইনের অধীনে। এক্ষেত্রে কারো সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানান তিনি। আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে উনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে বিগত আওয়ামী সরকারের দায়ের করা ফৌজদারি, সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। রাজনৈতিকভাবে হেয় করতে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের পুলিশ লাইন্স বিভিন্ন বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অন্যান্য অঞ্চল থেকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে, এতে কিছুটা সময় লাগবে। পাকিস্তান থেকে জাহাজে করে প্রয়োজনীয় ভোগ্যপণ্য এসেছিল, এটি নিয়ে যারা উস্কানিমূলক তথ্য দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে জানান তিনি। এ সময় দেশের বিষয় নিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত, কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই, আমার র্যাব দেয় নাই, আমার আর্মি দেয় নাই,
আমার ইসে কি বলে আনসার দেন, এটা তো আপনাকেও ইচ্ছে থেকে কেউ হয়তো শত্রুতা করে দিছে। তো এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হেরাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। নিরপেক্ষ নির্বাচন ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ কমিশন কার্যালয়ে কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক হয়। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সংস্থাটি। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। গেল 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন ও অবিশ্বাস। আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও কমিশনের ভূমিকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই হাত দিয়েছে সংস্কার কার্যক্রমে। একগুচ্ছ সংস্কারের মধ্যে রয়েছে জন আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বতন্ত্র নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই গঠন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন। অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে চলছে কমিশনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন কার্যালয়ে আসে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল। সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে বৈঠক চলে 1 ঘণ্টা। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন 5 সদস্যের প্রতিনিধি দলের প্রধান কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। We come to learn and to support the countries. We can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে কমনওয়েলথ। মতামত আদান প্রদান হয়েছে, তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। কমিশনের সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান বদিউল আলম মজুমদার। আগামী 21 নভেম্বর থেকে নিবন্ধিত দলগুলোর সাথেও আলোচনা শুরুর কথা রয়েছে কমিশনের। দেবরাজ দেব, এখন, ঢাকা। যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য ভারত ও ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছে সরকার। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। দ্রুত করতে চাচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা এমনভাবে চাচ্ছি যে কেউ যেন এসে না বলে যে তুমি যেই ট্রায়ালটা করছো সেটা ঠিক হচ্ছে না। অনেকে আবার অনেক বড় বড় স্টেটমেন্টও দিচ্ছে। আমরা, আপনি কেন, আমারও হতাশ। আমরা সবাই এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনানো যায়। তাদের ইন্টারপোলের সাথে আমরা যোগাযোগ করেছি, আর ইন্ডিয়ার সাথে আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব, বিচারের মুখোমুখি করব। আর যারা পালিয়ে গেছে, সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল না, এই সময় অনেকে পালিয়ে গেছে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিন বিশৃঙ্খলা এড়াতে মহাখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যায়। বিকেলে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠকে বসে সরকার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় গঠন করার সম্ভাব্যতা যাচাইয়ের 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেয় সরকার। আরও জানাচ্ছেন মাঝারিমন। কয়েকদিন ধরে মিছিল, স্লোগানে উত্তাল রাজধানীর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই কলেজের মূল ফটক আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তিতুমির কলেজের চলমান আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এদিন কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য তিতুমির কলেজ ও মহাখালী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যায়। দীর্ঘ সময় ধরে তিতুমির কলেজ বৈষম্যের শিকার হয়ে আসছে অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, 2017 সালে অপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় কলেজটিকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দেন তারা। দাবি মোদের একটাই, সরকারি তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। অনেকগুলো স্টুডেন্ট প্লাস ক্যাম্পাস প্লাস আমাদের যে কলেজ বাস হল সব কিছু মিলেই
বিভিন্ন দিক থেকে আমাদের তিতুমির ভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে রেখে তারা আমাদের কাছ থেকে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদের পড়াশোনার মান তারা ঠিক করছে না। প্রশাসন থেকে সদুত্তরে আশায় বসে আছি, সেই আশাটা যদি যতক্ষণ পর্যন্ত সদুত্তর আসবে ততক্ষণ ক্যাম্পাসে অবস্থান করবো। যদি প্রশাসন থেকে সদুত্তর না পাই সেক্ষেত্রে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে বৈঠকে বসে তিতুমির কলেজের শিক্ষার্থীদের 6 সদস্যের প্রতিনিধি দল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। দেশের মানুষকে ভোগান্তিতে রেখে আমরা বারবার রাজপথে নামব বিষয়টি এমন নয়, তবে তাদের যে সিদ্ধান্ত যৌক্তিক ছিল আমাদের কাছে এবং আমরা সেটি এখন আপাতত মেনে নিচ্ছি। কজ অফ বারবার আমাদের শিক্ষার্থীদেরকে আমরা মাঠে নিয়ে আসবো, এই সার্কাস থেকে আমরা মুক্তি পেতে চাই। রাষ্ট্র যেটা বিবেচনা করতে পেরেছে এবং আমাদেরকে বুঝতে পেরেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 7 দিনের ভেতরে আমরা কমিটি তৈরি করব এবং দিয়ে দেবো, মানে এটা অ্যাবসলিউটলি কোনো সংশয় নাই। তাদের প্রতি ইনস্ট্রাকশন থাকবে যে দ্রুততম সময়ে তারা স্টাডি করবে। তো দ্রুততম সময় মানে এত জটিল ব্যাপার, ফিজিবিলিটি টেস্ট এবং বিভিন্ন জিনিস, ইট উইল টেক টাইম। কিন্তু আমরা যেটা নিশ্চিত করব সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তারা যেন চেষ্টা করে আর কি, যৌক্তিক সময়ের ভিতর যেন শেষ করে। কমিটির সব বিষয় পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয় এই বৈঠকে। মাঝহার ইমন, এখন, ঢাকা। দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে, তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না। বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গ উপদেষ্টা বলেন, এর আগে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে, যা মূল্যস্ফীতির বৃদ্ধির অন্যতম কারণ। হাসিব বিল্লার প্রতিবেদন। আওয়ামী লীগ আমলে ব্যাংক দখল এবং নামে বেনামে ঋণের নামে অর্থ লুট আর বিপুল অর্থ পাচার ছিল নিয়মিত ঘটনা। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর আর্থিক খাতের বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ঘাটতিতে সৃষ্টি হয়েছে দুরবস্থা। এই যে বকেয়া পাওনাগুলো, এগুলো আমরা শোধ করে প্রায় $2.5 বিলিয়ন ছিল বকেয়া পাওনা। এটাকে কমিয়ে এনে এটা ক্রেডিট অর্থ এবং বাংলাদেশ ব্যাংকের এটার মতো $400 মিলিয়ন এখন বকেয়া আছে, এবং 1 টাকাও রিজার্ভ থেকে খরচ করা হয়নি। আমি এই আগে রিজার্ভ ছিল কত 42 বিলিয়ন, সুদ করে 12 বিলিয়ন না কত আরো বেশি বিক্রি করে এসে অনেক টাকা আর্টিফিশিয়ালি ঠিক রাখা। এইগুলো আমরা এইগুলো অকল্পনীয় জিনিস আর কি। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে এ সময় সাফ জানিয়ে দেন তিনি। দুর্নীতি অনিয়ম বন্ধের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টানতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পলিসিগত ভুল আছে, চেষ্টা করছি আপনার রিকভারিতে 2% দিয়ে আপনি কি করে শিডিউল করেন, যেটা 10% ছিল। মানে কতগুলো তকলুকি কারবার হয়েছে, যেটা তারপর তো আমি তখন চলে যাই 8,000 কোটি টাকা না 19,000 বা 22,000, এখন রাজ্যে কত 1,000 লক্ষ কোটি টাকা। হয়তো সাইজ বেড়েছে, ক্রেডিট বেড়েছে, কিন্তু এত তো ডিল করা। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, এডিবির কাছ থেকে 600 মিলিয়ন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে 500 মিলিয়ন ও IMF এর কাছ থেকে $1 বিলিয়ন চাওয়া হয়েছে। আর আমদানি পণ্যের দাম কমাতে রাজস্ব বোর্ডের উদ্যোগ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। এই পর্যন্ত আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করে প্রায় 723 মিলিয়ন সংস্থান করা যাবে বলে আমরা আলোচনা প্রায় চূড়ান্ত করছি। এই আলোচনাটা আশা করছি ডিসেম্বর নাগাদ চূড়ান্ত করে আমরা নতুন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সফলতা যাব। যেভাবে আমরা কমাই সেভাবে ইফেক্ট হয়। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, যেমন প্রিমিয়ার রিপোর্টের ফলে কিন্তু 180 টাকা থেকে নেমে এটা কিন্তু অনেকটা কমেছে। চিনিতে প্রায় 10-15 টাকা দাম কমেছে, যেটা কমে নেয় সয়াবিনে অথবা পেঁয়াজে। এর কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে গেছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা নেওয়া প্রকল্পগুলোর গুরুত্ব পুনরায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
সাকিব, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের যে চুক্তি হয়েছে সেখানে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, এবং এই কমিটি এটি পর্যালোচনা করে দেখবে যে এই চুক্তিটি দেশবিরোধী কিনা। এবং দেশবিরোধী হলে সেই ব্যাপারে কিন্তু রুলও আসলে জারি করা হয়েছে এবং 3 মাসের মধ্যে কিন্তু এর জন্য একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটিকে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে জাহিদ হাসানের, সেটি দেখে আসবো। বছর দুয়েক আগে এভাবেই ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে লোকসভায় বিষোদ্গার করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। 2017 সালে 5 নভেম্বর তাড়াহুড়া করে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি চুক্তি করে। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। 25 বছর মেয়াদী এই চুক্তির ধরন নিয়েও সমালোচনা ছিল। ভারতে সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 50 পয়সা করে, বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা, আর বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে প্রতি ইউনিট খরচ 14 টাকা করে। নেপাল থেকে কিনতে খরচ 8 টাকা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে চুক্তির দর কষাকষি স্বচ্ছ প্রক্রিয়ায় দেয়া হয়নি। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে 13 নভেম্বর আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেন। আদেশে উচ্চ আদালত একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়ে একটি রুলও জারি করা হয়। আদানি গ্রুপের সাথে অন্যায্য এবং অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয়, না হলে যেন বাতিল করা হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা করা হয়েছে। কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতিমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালতে রিটের শুনানির তথ্য মতে ঢাকা মহানগর এলাকায় 12 লাখ রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ হচ্ছে ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে, এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ঢাকার অলিগলি ছাড়িয়ে ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে চলাচল শুরু করেছে, যার কারণেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এসব কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে নির্দেশনার পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভারের নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে চলাচলরত লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কগুলো হয়ে পড়েছে স্থবির। হুমায়ুন কবিরের পাঠানো তথ্যছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা 1 মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে 4র্থ দিনের মতো বিক্ষোভ করছে। এই বিক্ষোভের জেরে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কটি স্থবির হয়ে পড়েছে।
যানজটের কারণে পরিবহন শ্রমিক, যাত্রী, পথচারীরা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। দ্রুত সড়ক সচল করার দাবি যাত্রী ও পথচারীদের। ফলের ব্যবসা করি, সাভার পরিবহনে আসছি, 4 ঘন্টা যাবৎ আটকা আছি কাঁচামাল নিয়ে। নবীনগর থেকে আমরা হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু 3-4 ঘন্টা ধরে জ্যাম রাস্তায়। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকায় ক্ষুব্ধ পরিবহন চালকরাও। অ্যাক্টিভ মারতে মারতে মালিকের জমা দেবো না কি করবো, তার কোনো পরিকল্পনা পাইতেছি না ভাই, কিভাবে চলবে এভাবে হলে? গাড়িটা তো চলান দেয় না, ঠিক আছে, ঘন্টার পর জেনে 10 মিনিটের রাস্তা এনে 2-3 ঘন্টা লাগে জায়গা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 4 লেনের রাস্তা ঢাকা থেকে আসার পরে ইপিজেডের কাছে গিয়ে 1 লেন হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন এই জায়গাটায় জ্যাম লেগে যাচ্ছে, এর প্রভাবটা পেছনের দিকে পড়ে যায়। তো এইটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের সার্বক্ষণিক লোকজন আছে। শ্রমিক অসন্তোষ ছাড়াও সড়কে খানাখন্দ সহ বিভিন্ন কারণে শিল্পাঞ্চলে চলাচলের দুর্ভোগ কমছে না। এজন্য কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখন সাভার। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও AKM জহিরুল হক। দুর্নীতি ও অপেশাদার আচরণের কারণে 2019 সালের আগস্টে তাদেরকে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তাদের আর বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়নি। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন তারা। 5 বছর তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত শেষ করা না হলেও অবশেষে তারা পদত্যাগ করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী 2004 সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর 2010 সালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জহিরুল হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2019 সালে 3 বিচারপতির রায় পরিবর্তন করে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠানো হয়। দীর্ঘ 5 বছর পর 3 বিচারপতি নিজেরাই পদত্যাগ করলেন। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কলাতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দা সহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। বিক্ষোভে অংশ নেয়া পর্যটন সংশ্লিষ্ট 12টি সংগঠন উপস্থিত ছিল। ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে সকাল 10টা থেকে কলাতলীর ডলফিন মোড়ে জড়ো হতে থাকে শত শত সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা। পরে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মেরিন ড্রাইভ সড়ক সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন পর্যটকরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ দেয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। তাই পরিবেশ ঠিক রেখে দ্রুত সময় পর্যটক যাতায়াত সচল করার আহ্বান অবরোধকারীদের। এছাড়া টেকনাফ থেকে জাহাজ চালু করার দাবি জানান তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন সৈনিকের দেহাবশেষ 81 বছর পর জাপানে নেওয়া হচ্ছে। জাপানের 7 সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। 24 নভেম্বরের মধ্যেই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। কুমিল্লার ওয়ার সিমেট্রিতে 1941 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 জন সেনাকে সমাহিত করা হয়। 13টি দেশের যোদ্ধারা শুয়ে আছেন ময়নামতির সবুজ গালিচায়। জাপান থেকে 7 সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। বাংলাদেশের পক্ষে নিহত সৈনিকের দেহাবশেষ উত্তোলনে কাজ করছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় ময়নামতি ওয়ার সিমেট্রির অবস্থান। 1962 সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। ভারত থেকে আমরা বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ এনেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমাকে পাঠানো হয়েছিল। আমি হাতিমারা ছড়া গ্রামের সামনে জলাশয় থেকে পানি সেচ এটা বের করে এনেছিলাম। ঠিক একই রকম পাওয়া গেছিল হামিদুরের। জাপানের টিম লিডার বলেন, 81 বছর পর খুব বেশি কিছু পাওয়ার সুযোগ নেই। 最近の科学の発達でもって DNA 鑑定で遺族が分かるようになったので
必ず見つかるとは分からないですけれども、その可能性を信じて家族の元に返せるようにということで今回কোনোটিতে 3 ফুট আবার কোনোটিতে 6 ফুট খননের পর দেহাবশেষ পাওয়া যাচ্ছে। We cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. সমাধিস্থলে ইসলাম ধর্মের 172 জন, বৌদ্ধ ধর্মের 24 জন, হিন্দু ধর্মের 2 জন ও বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী। 24 নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দেশের বাইরের প্রসঙ্গ, টানা তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। 3.5 কোটি বাসিন্দার শহরে সোমবার বায়ু মান সূচক 1700 ছাড়িয়ে যায়। মঙ্গলবারও স্থানীয় সময় বেলা 12:30টার দিকে আইকিউ এয়ারে দিল্লির বায়ু মান সূচক ছিল 500-র উপরে। এদিন বায়ু দূষণে বিশ্বের শীর্ষ ছিল দিল্লি। মানব স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ নিরাপদ সীমা যেখানে 300। বাতাসে ক্ষুদ্র ধাতব কণা PM2.5 এর পরিমাণও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া নিরাপদ সীমার 150 গুণ বেশি। অবস্থায় দূষণের শ্বাস প্রশ্বাসের জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। দূষণের তীব্রতায় ধোঁয়াশার কারণে দিল্লিতে সর্বোচ্চ দৃষ্টিসীমা নেমে এসেছে 100 মিটারে। এবার খেলার খবর। বিসিবির তত্ত্বাবধানে ডিসেম্বরের 11 তারিখ থেকে প্রথমবারের মতো শুরু হবে জাতীয় লিগের টি-20 আসর। ক্রিকেট বোর্ডের প্রধান কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, বিপিএল এর বাইরে দেশীয় ক্রিকেটারদের টি-20 ফরম্যাটে প্রস্তুত করতেই বিসিবির এই আয়োজন। আর এই আসর নিয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। বিস্তারিত তাসওয়ার নাফির প্রতিবেদনে। সাদা পোশাকে জাতীয় লিগ দেশের একমাত্র টেস্ট ক্রিকেটের প্রস্তুতির মঞ্চ। 4 দিনের এই আসরে অংশ নেয় 7 বিভাগ সহ 8টি দল। এবার 4 দিনের ক্রিকেটের বাইরে বিসিবির তত্ত্বাবধানে আয়োজন হবে জাতীয় লিগের টি-20 আসর। এবছরের বিপিএল শুরু হবে 30 ডিসেম্বর। তার আগে একই মাসের 11 তারিখ থেকে শুরু হবে এনসিএল টি-20। বিপিএলে থাকে বিদেশি ক্রিকেটারদের আধিপত্য, সুযোগ পায় না দেশি ক্রিকেটার, এমন একটা ধারণা থেকেই বিসিবির এমন আয়োজন বললেন প্রধান কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। এটা সিলেটে পর্বটা শুরু হবে এবং আমরা চেষ্টা করছি যে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচটা আমরা হয় ঢাকায় নাহলে চিরঙ্গে অনুষ্ঠিত হবে। আমাদের লোকাল প্লেয়াররা বেশি অপরচুনিটি পায়, কারণ বিপিএলে অনেক ফরেন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেসগুলিতে ওরা খেলে যায়, সেই সুযোগটা আসে না। তো এই সুযোগটা এখন লোকাল প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে। আশা করছি এরা নিজেদেরকে ঠিক সঠিকভাবে মেলে ধরতে পারবে। 20 ওভারের এনসিএল এর আসর দিয়ে আবারও মাঠে ফিরবেন তামিম ইকবাল, এমন রব উঠেছে কিছুদিন আগে থেকেই। জানা যায় 3 ম্যাচ খেলবেন জাতীয় দলের এই ওপেনার। অনেকদিন ধরে তামিম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে মাত্র শুরু করছে, যে এনসিএল এর যেটা টি-20 শুরু হচ্ছে ওখানেও কিছু ম্যাচ খেলবে ও শুরু করছে। ওর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকা তো যথেষ্ট, আমি বলবো যে অনেকটা ভালো দিক। তো সেই হিসাবে ও নিজেকে প্রস্তুত করুক, তারপর সিলেক্টররা চিন্তা করে এটা নিয়ে আগাবে। দেশের ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নেই তেমন কোনো সাফল্য, তবে এবার লোকাল ক্রিকেটারদের টি-20-র মানসিকতা তৈরিতে এমন আয়োজন কতটুকু ফলাফল নিয়ে আসে সেটাই এবার দেখার পালা। তাসওয়ার নাফি, এখন ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচনের তাগিদ ফখরুলের। ভুয়া মামলায় হয়রানি বন্ধে সজাগ সরকার। নতুন আইন কর্মকর্তা নিয়োগে কমবে মামলা বাণিজ্য বললেন 2 উপদেষ্টা। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচারিক ক্ষমতা ছিল না তাদের। এবং ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। আগে 60,000 কোটি টাকা ছাপনের মূল্যস্ফীতির অন্যতম কারণ। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv।
এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।